বিজেপি বা এই ককরোচ পার্টি এদের তো মাইক্রোস্কোপও দেখা যায় না। লাইট বন্ধ করে দিন, রাত্রেবেলা দেখুন ককরোচ ঘুরে বেড়ায়। সেই ককরোচদের তো আপনি পোষেন না, তাকে আপনি পেস্টিসাইড, এবং পেস্টিসাইডে যথাসময় ব্যবহার করেন কীটনাশক। তো আমরাও কীটনাশক যথাসময় ব্যবহার করব। দেশের আভ্যন্তরীণ সুরক্ষা কোনোভাবে অনিশ্চয়ের দিকে না যায়, কোনো ডিস্টারবেন্স না হয়, বৃহত্তর রাষ্ট্রের স্বার্থে পদক্ষেপ করব। একজন মন্ত্রীর যদি রেসপন্সিবিলিটি, এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, ওনার পুরো ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটর যারা তারা কি করছে তার দায়িত্ব যদি মন্ত্রীকে নিতে হয়, তাহলে খুব বেশি চিৎকার চেঁচামেচি যারা করেছিল, সেটা মমতা ব্যানার্জি 1000 বার এখানে কোশ্চেন, এটা লিক হতো না, বিক্রি হতো, কিন্তু মমতা ব্যানার্জিকে অনেকবারই অভিযোগ করতো, কেউ করে এটা দৃষ্টান্ত। বাংলার অনেক সোকল সেকুলারের থেকে আমি 1000 গুণ বেশি ভালো করে কোরআন পড়েছি, জেনেছি, চাকরি পেশাগত। আপনি কোথাও থেকে এনে দেখান সেখানে লেখা আছে যে নামাজ পড়ে সেটা মাইকের মাধ্যমে হতো। পয়গম্বরের সময় কি তখন মাইক ব্যবহার, তখন কি ইসলামিক সভ্যতা বা ইসলামিক ধর্ম কি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে? সেটা মাইকের মাধ্যমে হয়েছে, তা তো হয়। আজকে যারা ইসলামের নাম করে যারা দালালি করছে, তারা জানে তারা কেন এটাকে ইস্যু বানায়। এরা জীবনযাত্রা নিয়ে কথা বলে না, এডুকেশন নিয়ে কথা বলে না, শিক্ষা, কর্মসংস্থান এসব নিয়ে কথা বলে না। এরা বলে মাইক টাইম, মানে মাইকের উপর ডিপেন্ড করছে ইসলাম টিম নাকি হনুমান চালিসা আমাকে মাইকে করতে হবে, পাশের বাড়িকে শোনাতে হবে। ভারতের মাটিতে থেকে ভারতের জাতীয় সঙ্গীতকে নিয়ে যদি কারোর সমস্যা হয়, সে স্বচ্ছন্দে ভারত ছেড়ে চলে যেতে। এবং উনি হয়তো যদি এই ভুল ভ্রান্তিতে থাকেন যে ওনার পরম বান্ধব বিনয় মিশ্র, তার মতো উনি পিট্টান দেবেন আর ভানুয়াতুয়াতে নাগরিকত্ব নেবেন, মূর্খের স্বর্গে বাস। উনি ভারতবর্ষের সীমানা পে করতে পারবেন না। একজন অপরাধী পালানোর চেষ্টা করে, ও জানে সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, পালানোর চেষ্টা করবে, বাট রাস্তাঘাট, যে নাগরিক পরিষেবা, ট্রেন, জল নিকাশি ব্যবস্থা, এগুলো গত 15 বছর তার আগে তৃণমূলের সিপিএমের অপদার্থতা, আর তারপরে এই 15 বছরে তৃণমূল এভরিথিং ধ্বংস করে। কোটি কোটি টাকা পথশ্রী, এই শ্রী সেই শ্রী শুধু স্টিকার লাগিয়ে রেখেছে। মমতা ব্যানার্জির হাস্যময় ছবি, কোথাও কোনো কাজ। 3 মাসের মধ্যে এখন আর কোনো তৃণমূল বলুন, কোনো পার্টির কোনো লোকেরই আর দাদাগিরি হচ্ছে না, গুড়িয়ে দিয়ে এডুকেশন ব্যবস্থাটাকে পুরো ধ্বংস করে দিয়েছে। সেটাকে ওখানকার স্কুল কলেজগুলোকে রিভাইভ করা, সরকারি কলেজগুলো সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার মতো অবস্থা, যাতে লোকে প্রাইভেট স্কুলে চলে যায়, সব টাকার খেলা। এনএসজি ডিপার্টমেন্টের যে ডিজি আছেন শ্রীনিবাসন স্যার, আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকে নবান্নে মিটিং করেছেন সুরক্ষা সংক্রান্ত বিষয়। সম্ভবত বিষয়টি নিয়ে কিভাবে দেখছেন, কি বলতে চাই? প্রথমত দেখুন, যেহেতু আমি মিটিংয়ে ছিলাম না, সুতরাং বলাটা ঠিক হবে না, একটা স্পেকুলেশন হয়ে যাবে কি নিয়ে। আমি যতটুকু জানি, সম্ভবত যে এনএসজির যে হাব রয়েছে ইস্টার্ন জোনে, কলকাতার যে হাব রয়েছে, তার কিছু সমস্যা রয়েছে, জমি অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যা, জমি ইত্যাদির ব্যাপারে, যেটা আগের মুখ্যমন্ত্রীর কাছ থেকে বা তৃণমূল সরকারের কাছ থেকে পাওয়া যায়, এবং রাষ্ট্রীয় সুরক্ষার জন্য ওইটা খুবই দরকার। আমার মনে হয় সেই ব্যাপারেই কথা হয়েছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন কথা হয়েছে, আমরা নিশ্চিত রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপারে উনি সবসময় অল আউট খেলেন, আমরা বিএসএফ এর ক্ষেত্রেও দেখেছি। তো এটা খুবই ভালো, রাষ্ট্রীয় সুরক্ষার জন্য, দেশের জন্য খুবই ভালো খবর। স্যার, আরেকটি প্রসঙ্গ তুলব। এফসিআর এ বিল 12ই আগস্ট সংসদে পেশ হতে পারে। ভারতবর্ষের অভ্যন্তরীণ সুরক্ষার জন্য এফসিআর এর বিল কতটা জরুরি বলে মনে করছেন? খুব জরুরি। কারণ ভারতে আমরা একসঙ্গে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে লড়ছি, যেমন পাকিস্তান বা বাংলাদেশ, আবার একই সঙ্গে ভারতের ভেতরে যারা রাষ্ট্রদ্রোহীরা রয়েছে, যাদের আমরা ডিপ স্টেট বলি, তাদের সঙ্গে লড়তে হচ্ছে। যেটা স্বর্গীয় বিপিন রাওয়াতজি বলেছিলেন 2.5 ব্যাটল ওয়ার। তো বাংলাদেশ আর পাকিস্তান হচ্ছে 1+1 2, and 0.5 যারা ভারতের থেকে রাষ্ট্রদ্রোহিতা করছে। এবার এই রাষ্ট্রদ্রোহিতাদের আসল যেটা শক্তি, সেটা হচ্ছে বিদেশ থেকে আসা কোটি কোটি ডলার। এই ডলার যে ভাবে আসছে, এটা আজ না, বহুদিন ধরে আসছে।
এটাকে নিয়ন্ত্রণ করতে গেলে এফসিআরএ এবং তার যে স্পেসিফিক অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা পদক্ষেপ নিচ্ছে সরকার। বিল পাস হবে এবং আমরা নিশ্চিন্ত হব যে রাষ্ট্রীয় সুরক্ষার জন্য একটা খুব ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে। স্যার, এই যে ডিপ স্টেটের কথা বললেন, সেক্ষেত্রে স্যার সিপিজির যে মানে ককরোচ পার্টিদের যে আন্দোলন হলো, সেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন। বিষয়টি নিয়ে কি বলবেন? তারা কি বাধ্য করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে? না দেখুন, সিজেপি বা এই ককরোচ পার্টি এদের তো মাইক্রোস্কোপেও দেখা যায় না। আপনি এমনিতেও দেখবেন বাড়িতে আপনার আরশোলা নিশ্চয়ই আছে, খালি চোখে দেখা যাবে না। লাইট বন্ধ করে দিন, রাত্রেবেলা দেখবেন ককরোচ ঘুরে বেড়াচ্ছে। এবং এই ককরোচ ঘুরে বেড়ানো মানে এরা কিন্তু সাংঘাতিক ক্ষতিকর, বিষাক্ত। তো সেই ককরোচদের তো আপনি পোষেন না, তাকে আপনি পেস্টিসাইড দিন এবং পেস্টিসাইডটা যথাসময়ে ব্যবহার করেন, কীটনাশকটা। তো আমরাও কীটনাশক যথাসময়ে ব্যবহার করব, কিন্তু এই যে বললেন যে মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি যেটা উনি রেজিগনেশন দিয়েছেন, বাধ্য হয়ে নয়। উনি যেহেতু ককরোচরা যেরকমভাবে মুভমেন্ট করে আগে নিয়ে যাচ্ছিল অ্যাগ্রেসিভ ওয়েতে, এবং মিডিয়ার এক শ্রেণীর মিডিয়ার প্ররোচনা সাধারণ মানুষকেও জড়িয়ে ফেলছিল, তাতে যাতে দেশের আভ্যন্তরীণ সুরক্ষা কোনোভাবে অনিশ্চয়ের দিকে না যায়, কোনো ডিস্টারবেন্স না হয়, বৃহত্তর রাষ্ট্রের স্বার্থে উনি পদত্যাগ করেন। এবং ওনাকে আমরা এই ব্যাপারে সমর্থন শুধু নয়, আমরা শ্রদ্ধা জানাই যে রাষ্ট্রের স্বার্থে, বৃহত্তর স্বার্থে উনি পদত্যাগ করেছেন। কারণ এটা তো ঘটনা যে একজন মন্ত্রীর যদি রেসপন্সিবিলিটি, এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, ওনার পুরো ডিপার্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটর যারা ক্লার্ক তারা কি করছে তার দায়িত্ব যদি মন্ত্রীকে নিতে হয়, তাহলে খুব বেশি চিৎকার চেঁচামেচি যারা করেছিল, সেটা মমতা ব্যানার্জি এবং 1000 বার এখানে কোশ্চেন লিক হয়েছে, পরে তো লিক হতো না, বিক্রি হয়ে যেত। তো মমতা ব্যানার্জিকে অনেকবারই রিজাইন করতে হয়েছে, কেউ করেনি, উনি করেছেন, এটা দৃষ্টান্ত স্থাপন করেছে। স্যার, আরেকটি প্রসঙ্গ আসছে, আজানের মাইক বন্ধ, এই বিষয়টা নিয়ে বিরোধী পক্ষরা সোচ্চার হচ্ছেন যে কেন আজানের মাইক বন্ধ করে দেওয়া হবে, এটা তো একটা আস্থার বিষয়। সেইটা নিয়ে কি তথ্য দেবেন আমাদের স্যার? আমি কোরআনের যতগুলো ব্যবহারিক দিক রয়েছে, হাদিস, বায়াত, এগুলো আপনি কোথাও বাংলার অনেক সোকল্ড সেকুলারের থেকে আমি 1000 গুণ বেশি ভালো করে কোরআন পড়েছি, জেনেছি চাকরি পেশাগত কারণে। আপনি কোথাও থেকে এনে দেখান যে সেখানে লেখা আছে যে নামাজ পড়ে সেটা মাইকের মাধ্যমে প্রচার করতে হবে। তাই যদি হয় তাহলে তো প্রশ্ন করতে হয়, পয়গম্বরের সময় কি তখন মাইক ব্যবহার হতো? তখন কি ইসলামিক সভ্যতা বা ইসলামিক ধর্ম কি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েনি? সেটা মাইকের মাধ্যমে হয়েছে, তা তো হয়নি। তো আজকে যারা ইসলামের নাম করে যারা দালালি করছে, তারা জানে তারা কেন এটাকে ইস্যু বানাচ্ছে, এবং ইসলামের যারা কতগুলো মৌলবাদী রয়েছে তারাই ইসলাম নয়, তাদের থেকে অনেক বেশি সংখ্যের ইসলামিক ভাবধারার যে ধর্মপ্রাণ আমাদের ভাই বোনেরা আছেন, তাদের কোনো পার্থক্য হয় না। এরা জীবনযাত্রা নিয়ে কথা বলে না, এডুকেশন নিয়ে কথা বলে না, শিক্ষা, কর্মসংস্থান এসব নিয়ে কথা বলে না। এরা বলে মাইকটাই, মানে মাইকের উপর ডিপেন্ড করছে ইসলাম টিকবে কি টিকবে না। আমি হিন্দু ধর্ম বলি যে আমি এটা বিশ্বাস করি না যে বজরংবলীর হনুমান চালিসা আমি রোজ পড়ি, কিন্তু হনুমান চালিসা আমাকে মাইকেই পড়তে হবে, পাশের বাড়িকে শোনাতে হবে। আই ডোন্ট বিলিভ ইন দিস। যে সিদ্ধান্ত নেওয়া আছে সঠিক সিদ্ধান্ত, সর্বান্তকরণের সঙ্গে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে রাতের দিকে যে কীর্তনের আওয়াজ হয় সেটাও আমার শুনতে ভালো লাগে না। মানে এটা কি কোথাও একটা আবার ধর্মের অ্যাঙ্গেল কি তৈরি হচ্ছে? না, যতটুকু জানি যে যে ম্যান্ডেট এসেছে সেটাতে দুটোই, কোনো ইসলাম বলে না, হিন্দু মন্দিরেও কোনো মাইক থাকবে না। আপনি স্পেসিফিক যদি দুর্গা পুজো হলো বা আপনার ইসলামের কোনো অনুষ্ঠান হলো, আপনি স্পেসিফিক আবেদন করুন, আপনি নিশ্চয়ই পাবেন। এবং এটা তো হয়েছে, এখন কোনো একটা পুলিশ স্টেশনে ওখানকার লোকাল পুলিশ অফিসারের অপদার্থতায় যদি রাত 12টা অব্দি মাইক চলে, তার মানে সেটা আইনসিদ্ধ হয়ে যাওয়া নয়। আমি আমার এলাকায় তো সব জায়গায় মাইক খুলিয়েছি, হিন্দু হোক, মুসলিম হোক, যে কোনো ধর্মস্থান থেকে মাইক খুলিয়েছি।
এবং এটাও বলে দেওয়া যে শুধু ধর্ম নয়, কারোর বিয়েতে, কারোর জন্মদিনে আজকাল তো সব জিনিসের পার্টি হয়ে যায়, মাইকের আওয়াজ কোন রকম যদি রাত 10টার পর বাইরে আসে, পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আপনি যা ধর্ম, বর্ণ, পলিটিক্যাল পার্টি কিছু দেখবেন না, আপনি ইমিডিয়েট জিনিসগুলোকে সিজ করুন, বাজেয়াপ্ত করুন, এবং যাতে জিনিসগুলো ফেরত না পায়। এটা নিয়ে যদি কেউ আপনাদের বাধা দিতে চায়, আমাকে জিজ্ঞাসা করতে হবে না, আপনার অ্যারেস্ট করুন, আইন অনুযায়ী অ্যারেস্ট করুন। তো এগুলো বাজে কথা, এগুলো নিয়ে দাঙ্গার সৃষ্টি করার চেষ্টা করে, এটা আমরা করতে দেবো না। স্যার, এই প্রসঙ্গে স্যার আরেকটা বিষয় হচ্ছে বন্দে মাতরম। যেহেতু ন্যাশনাল অ্যান্থমের সমসাময়িক পাশাপাশি বন্দে মাতরমকেও একই গুরুত্ব দেওয়ার কথা তোলা হচ্ছে, এবং সেই জায়গা থেকে বিকাশ রঞ্জন স্যার মামলা করেছেন হাইকোর্টে, এবং যেটা বিতর্ক তৈরি হয়েছে যে 6টি স্তবকের মধ্যে শেষ 4টি স্তবকে যে নির্দিষ্ট কোনো ধর্মীয় বার্তা দেওয়া হচ্ছে, সেটা মাদ্রাসাতে যারা পঠন পাঠন করছেন বা যারা ছাত্রছাত্রী মাদ্রাসার, তাদের হয়তো প্রবলেম হতে পারে। এই ইস্যুটা বারবার উঠে আসছে, এটা নিয়ে কি বলতে চাইবেন? ভারতের মাটিতে থেকে ভারতের জাতীয় সঙ্গীতকে নিয়ে যদি কারোর সমস্যা হয়, সে স্বচ্ছন্দে ভারত ছেড়ে চলে যেতে পারে। সারা পৃথিবীতে জায়গা রয়েছে, সে চলে যাক, আমাদের কোনো অসুবিধা নেই। কারণ বন্দে মাতারাম, এখন এটা বলুন যে যদি ধর্মের কথাই বলেন, যে ইসলামিক জনগণের সমস্যা, আরে ওদের তো মা আছে বাড়িতে, মা তো সারা পৃথিবী আছে, যাই হোক, মাদার হোক, মা হোক, মাম্মি হোক, আই হোক, যে নামে বলুন, আম্মা হোক, মা তো মা। আপনার মা তো আমার জন্য মা, সবারই তো মা। তো মা তো মা, মা একটা জাতি, মা জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়েছে। এটা যদি কেউ মানতে না পারে, তার সেই জন্মভূমিতে থাকার অধিকার নেই, সে দেশ ছেড়ে চলে যাবে। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গটা একটু আনার চেষ্টা করছি, কারণ ওনার নামে বর্তমানে 16টি কেস চলছে, এবং বিশেষ করে ওনার যে বিদেশ যাত্রা নিয়ে হাইকোর্ট বারবার খারিজ করে দিয়েছেন, এবং এখন উনি বলছেন যে সুপ্রিম কোর্টে যাবেন, এবং চোখের ডাক্তার দেখানোর জন্য আমেরিকা উনি যেতে চান। এই বিষয়টা কিভাবে দেখছেন? কেন উনি বারবার বিদেশে যাওয়ার চেষ্টা করছেন? দেখুন, উনি হয়তো যদি এই ভুল ভ্রান্তিতে থাকেন যে ওনার পরম বান্ধব বিনয় মিশ্রা, তার মতো উনি পিট্টান দেবেন আর ভানুয়াতুয়াতে নাগরিকত্ব নেবেন, উনি মূর্খের স্বর্গে বাস করছেন। উনি ভারতবর্ষের সীমানা পের করতে পারবেন না, যত ইচ্ছা করুক। কারণ এই প্রশ্নটা উঠে যাবে যে চোখের চিকিৎসা করতে জন্য ওনাকে কেন বিদেশ যেতে হবে, যেটা হাইকোর্ট জিজ্ঞাসা করেছে, এগুলোর জবাব নেই। তো লাভ হবে না, একজন অপরাধী পালানোর চেষ্টা করে, ও জানে সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, পালানোর চেষ্টা করবে, বাট কোনো লাভ হবে না। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে প্রায় 16টা মামলা। সাধারণ মানুষ বা দর্শক বিভিন্ন মাধ্যমে, আমাদের পোর্টালের মাধ্যমেও অনেক সময় আমরা লিখিত দেখতে পাচ্ছি যে এত কেস, কিন্তু গ্রেপ্তার কবে হবে? এই প্রশ্নটা জনগণের প্রশ্ন, এই বিষয়ে কি বলবেন? আমি জীবনে শুনিনি যে জনগণের দাবিতে কাউকে গ্রেফতার করা হয়। সেটা যারা তদন্ত করছেন, অনুসন্ধানকারী এজেন্সি, তারা বলবেন। জনগণ বললো তাহলে গ্রেফতার করতে হবে, ওই আমার মনে আছে ছোটবেলায় আমরা অনুরোধের আসর শুনতাম, তাহলে তো আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, তদন্ত প্রক্রিয়া সব অনুরোধের আসর হয়ে যাবে। কালকে জনগণ ডিসাইড করে দেবে কে গ্রেপ্তার হবে কি হবে না, এটা হয় না। জনগণকে ডিসাইড করতে দেওয়ার কোনো মানে হয় না। জনগণ যে ডিমান্ড করছে করুক, সিদ্ধান্ত নেবে সরকার, তদন্তকারী সংস্থা। সরকারও নেবে না, নেবে তদন্তকারী সংস্থা। এখানে বিচার ব্যবস্থার রোল নেই, সরকারের রোল নেই। স্যার, আমার শেষ প্রশ্ন রইল, আপনি উত্তরপাড়ার বিধায়ক, উত্তরপাড়ার মানুষদের জন্য ভবিষ্যতে কি কি পরিকল্পনা রয়েছে একটু যদি শেয়ার করেন। না, দেখুন, উত্তরপাড়া যেটা বেসিক, আমি তো বেসিক কথাগুলো বলবো, যে রাস্তাঘাট, যে নাগরিক পরিষেবা, ড্রেন, জল নিকাশি ব্যবস্থা, এগুলো গত 15 বছর, তার আগে তৃণমূলের সিপিএমের অপদার্থতা, আর তারপরে এই 15 বছরের তৃণমূল এভরিথিং ধ্বংস করে দিয়েছে। কোটি কোটি টাকা পথশ্রী, এই শ্রী সেই শ্রী, শুধু স্টিকার লাগিয়ে রেখেছেন। মমতা ব্যানার্জির হাস্যময় ছবি, কোথাও কোনো কাজ নেই। এই 15 বছরের জঞ্জাল তো আমি একদিনে সরাতে পারবো না, কিন্তু আমার প্রায়োরিটি নাগরিক পরিষেবাগুলোকে ইমিডিয়েট ঠিক করা। রাস্তাঘাটে ভয়ঙ্কর অবস্থা,
আমরা বেশ কিছু টাকা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, অ্যাপ্রুভ হয়েছে, প্ল্যান স্যাংশন হয়েছে, কিন্তু এই ভয়ঙ্কর বর্ষার জন্য আমরা ড্রেনেজ সিস্টেমটাই আগে প্রায়োরিটি দিচ্ছি, রাস্তা করতে পারছি না এই বর্ষার জন্য। বর্ষা শেষ হলে এত সেপ্টেম্বর ফার্স্ট উইকে আমরা শুরু করব। এছাড়া আমাদের যেটা ওখানকার হসপিটালটা একটা বিরাট খারাপ অবস্থা, কিছু ছিল না। গতকালই আমি কোনোভাবে কোথাও থেকে ম্যানেজ করে ল্যাপ্রোস্কোপিক সার্জারি আমি কালকে অপারেশন থিয়েটার ইনঅগারেট করেছি। তো ওই হসপিটালটাকে বাঁচাতে হবে। আপনি ভাবুন, পুরো উত্তরপাড়া বিধানসভায় একটাও আইসিইউ অ্যাম্বুলেন্স নেই। কারো যদি হার্ট অ্যাটাক হয় তাকে নর্মাল অ্যাম্বুলেন্সে চড়িয়ে কলকাতা নিয়ে আসতে হবে, বেঁচে আসার সম্ভাবনাটা ক্ষীণ। এগুলো আমাদের প্রায়োরিটি। ওই রাজবাড়ি হসপিটাল যেটাকে বলা হয় আমাদের, সেটাকে আমরা আমূল পরিবর্তন করব। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আইসিইউ, অ্যাম্বুলেন্স, এমআরআই, সিটি স্ক্যানার এগুলো হসপিটালকে প্রোভাইড করে, যেগুলো কিচ্ছু ছিল না। সো এগুলো একটা পার্ট, এডুকেশন ব্যবস্থাটাকে পুরো ধ্বংস করে দিয়েছিল। সেটাকে ওখানকার স্কুল কলেজগুলোকে রিভাইভ করা, সরকারি কলেজগুলো সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার মতো অবস্থা, যাতে লোকে প্রাইভেট স্কুলে চলে যায়। সব টাকার খেলা। এগুলো থেকে শুরু করে জিটি রোডের অবস্থা ভয়ঙ্কর, গঙ্গার ভাঙন সাংঘাতিক, এগুলো রেস্টোর করা, যে উত্তরপাড়া পুরো বিধানসভার যে ঐতিহ্য সেটাকে ফিরিয়ে আনা। তো এগুলো প্রাইমারি কাজ। ইয়েস, একটা বিরাট সমস্যা অসাধু প্রমোটার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছি। অলরেডি ভাইস চেয়ারম্যান অ্যারেস্ট করেছি উত্তরপাড়া পুরসভার। এগুলোকে আমাদের বন্ধ করতে হবে। লোককে প্রতারণা করা, দাদাগিরি, হুমকি, ওগুলো বন্ধ হয়ে গেছে 3 মাসের মধ্যে। এখন আর কোনো তৃণমূল বলুন, কোনো পার্টির কোনো লোকেরই আর দাদাগিরি হচ্ছে না, গুড়িয়ে দিয়েছি। তো ধীরে ধীরে এখন একটার পর একটা পরিকল্পনা হবো। এবার হয়তো দিন 10 পরেই আমার প্রথম 1 মাসে 100 দিনের রিপোর্ট কার্ড বের হবে, দেখবেন ওতে কি কি আছে বিস্তারিত। স্যার, একদম শেষ প্রশ্ন, যেহেতু আমি তোলাবাজি শব্দটা ব্যবহার করলেন, এই রিসেন্টলি শ্রমিকবাবু থেকে শুরু করে দিলীপবাবুও বলেছেন যে যারা যারা বিজেপির গ্রাসরুট লেভেলের কর্মী, তারাও যদি তোলাবাজি কাণ্ডে যুক্ত থাকেন তাদেরকে আমরা বহিষ্কার করব। অলরেডি আমরা 22 জনকে দেখলাম সাসপেন্ড করা হয়েছে। এই তথ্যটা নিয়ে কি বলবেন? দেখুন, আমার এটা বলতে পারি যে বিজেপির উত্তরপাড়া বিধানসভা এলাকায় সিনিয়র লিডারশিপ, মন্ডল সভাপতি বা বুথ সভাপতি বা শক্তি কেন্দ্র প্রমুখ, এরা এখন অব্দি কারোর বিরুদ্ধে অভিযোগ আসেনি। মেসেজ খুব ক্লিয়ার, যদি আসে তাহলে ওই জিনিসটাই হবে, 22-এর জায়গায় 23 হবে। এছাড়া যদি ছুটপুট কেউ কেউ স্বঘোষিত আছে, তো কিছু, আমি বলবো না যে একদম জিরো, আছে স্বঘোষিত কিছু লোকজন আছে যারা তৃণমূলের টাকা উপার্জনের ব্যাপারটা দেখে লালায়িত, তারা চেষ্টা করে বিজেপির নাম নিয়ে করতে। আমরা যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছি, যেখানে যেখানে যা বলার বলছি, তারপর ব্যবস্থা হবে, আইনি ব্যবস্থাও নেওয়া হবে। একই সঙ্গে সংগঠনের তরফ থেকে তো যা নেওয়া হবে, আইনের ব্যবস্থাও নেওয়া হবে। এবং এটার জন্য দুদিক থেকেই, সংগঠনের দিক থেকে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং প্রশাসনের দিক থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের ওপেন অ্যাকাউন্ট দিয়েছে যে আপনারা করুন, এগুলো বরদাস্ত হবে না। জিরো টলারেন্স মিনস জিরো টলারেন্স। তার মানে তৃণমূলের যে তোলাবাজি কালচার সেটা বিজেপিতে দেখা যাবে না। না, অন্তত আমি উত্তরপাড়া বিধানসভার দায়িত্ব নিতে পারি। 294টা বিধানসভার দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। উত্তরপাড়া বিধানসভায় আমি করতে দেবো না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।